ববি হাজ্জাজ সাহেব খুব আক্রমণাত্মক ভাষায় আমার ব্যাপারে খুবই আপত্তিকর কিছু ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন। তুই বলে আমাকে মারাত্মকভাবে আক্রমণ করেছেন এবং তার যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটাকে ঢাকার জন্য তিনি তো আসলে মোহাম্মদপুরের প্রতিনিধি হওয়ার মতো মোহাম্মদপুরের স্থানীয় কোনো ব্যক্তি না। নরেন্দ্র মোদী, যার অতীত ইতিহাস অত্যন্ত নির্মম, মুসলমানদের রক্তে রাঙা তার ইতিহাস, বাংলাদেশটাকেই একটা ব্যাপকভাবে যে মূর্তি সংস্কৃতির আধিপত্য প্রতিষ্ঠার একটা আয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 2013 সাল থেকে আমার মূলত জাতীয় রাজনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখার যাত্রা শুরু। 2013 সালের হেফাজতে ইসলামের যে উত্থান, সেই সময়টায় আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না, তবে ঢাকা কেন্দ্রিক আমার তৎপরতা ছিল এবং দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল কর্মসূচি পালিত হয়েছে সেখানে আমি অনেক জেলায় সফর করেছি এবং 5ই মে এর আগে 6ই এপ্রিল লং মার্চ, সেখানে আমি কেন্দ্রীয় জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, বক্তব্য রেখেছি। আর 5ই মে তো অনেক গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করার সুযোগ হয়েছে। এমনটাই সেদিনের ছিল আমার ভূমিকা, যার কারণে টার্গেটে পড়ে যাই আমি। এবং সেই প্রেক্ষিতেই 5ই মের ম্যাচাকারের কিছুদিন পরে আমি অ্যারেস্ট হই এবং অ্যারেস্ট হয়ে অনেক মামলা ফেস করতে হয় আমাকে। 15টা মামলার জামিন নিয়ে 3 মাসের মাথায় আমি 2013 সালে মুক্তি লাভ করি। সেই থেকে আমার আওয়ামী দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী পথ চলা, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে ভূমিকা রেখেছি। ভাস্কর্য ইস্যু যখন সামনে আসলো, বাংলাদেশে ব্যাপকভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বড় মূর্তি তৈরি করে বাংলাদেশটাকে, বিশেষ করে ঢাকা শহর সহ বাংলাদেশটাকেই একটা ব্যাপকভাবে যে মূর্তি সংস্কৃতির আধিপত্য প্রতিষ্ঠার একটা আয়োজন। বাংলাদেশের সর্ববৃহৎ যে প্রকল্প পদ্মা সেতু এবং পদ্মা সেতুর সংযোগ এক্সপ্রেসওয়ে, তার গোড়ায় ধুলাইপাড়ে যেই বিশাল মূর্তি স্থাপনের আয়োজন যখন হয়, তো স্বাভাবিকভাবে আলেম সমাজ সেটার বিরুদ্ধাচরণ করে এবং আমিও আমার ধর্মীয় ও রাজনৈতিক জায়গা থেকে মূর্তি স্থাপনের বিরুদ্ধে কথা বলি। আমার বক্তব্য, আমার কথা অনেক একেবারে সুনির্ধারিত পয়েন্টের উপর ছিল। আমাদের বক্তব্য কি, আমাদের চাওয়া কি, কেন, এই বিষয়ে আমার বক্তব্য ছিল দ্ব্যর্থহীন। এবং সেই দ্ব্যর্থহীন বক্তব্যের কারণেই একদিকে যেরকম গণমানুষের মধ্যে বিপুল জাগরণ তৈরি হয় এবং সেই জাগরণের কারণেই শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান সাহেবের সেই ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত থেকে তারা পিছু হটার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মকভাবে সে ক্ষুব্ধ হয় এবং তার ক্ষোভের প্রধান টার্গেটে পরিণত হই আমি। অনেকটা সে এমনটাই নির্ধারণ করে যে আমার কারণেই তার এই বিশাল পরিকল্পনা এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। অনেকটা তার বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে। তো সেই জন্য আমি তার ব্যক্তিগত আক্রোশের শিকারে পরিণত হই এবং সেটাই 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অতীত ইতিহাস অত্যন্ত নির্মম, মুসলমানদের রক্তে রাঙা তার ইতিহাস, আহমেদাবাদে, গুজরাটে, তারপরে বাবরি মসজিদের শাহাদাত, এই সব কিছুর সাথে নরেন্দ্র মোদীর ভূমিকা খুবই আপত্তিকর, ইসলাম বিদ্বেষী, মুসলমানদের রক্ত খেকো একটা ভূমিকায় নরেন্দ্র মোদীর অতীত। কাজেই সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশের ঐতিহাসিক এই মাহেন্দ্র খণ্ডটাতে নরেন্দ্র মোদীকে
আমরা কোনোভাবেই স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের বক্তব্য ছিল ভারতের প্রতি আমাদের ওই জায়গাটায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বা ভারতের অংশগ্রহণ, এটা একটা প্রশ্ন, কেন করেছে সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সংশ্লিষ্টতাকে আমরা অস্বীকার করি না। সেই জায়গা থেকে ভারতের রাষ্ট্রপতি অথবা অন্য কাউকে আমন্ত্রণ জানানো হলে আমাদের প্রতিক্রিয়াটা ততটা তীব্র হতো না, কিন্তু নরেন্দ্র মোদীকেই আনা হলো, যার কারণে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সেই প্রতিবাদটাকে সুপরিকল্পিতভাবে তৎকালীন সরকারের একটা সহিংস রূপ দেয়। সহিংস রূপ দিয়ে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আলেম সমাজের পূর্ণ শক্তিটাকে পর্যুদস্ত করার জন্য, নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য এবং এটাকে বস্তাবন্দি করার একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রধান টার্গেটে পরিণত করে আমাকে। তো আমি তাদের টার্গেটে পরিণত হওয়ার প্রেক্ষিতে যেটা বুঝেছি, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এবং তার পরামর্শদাতা এজেন্সিগুলো তারা এটা নিশ্চিত বুঝে নেয় যে আমাকে সম্পূর্ণরূপে ঘায়েল করা, বন্দি করাটা এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, ব্যাপক বিক্ষোভ এবং প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা আছে। এজন্য তারা আমাকে প্রথমে জনবিচ্ছিন্ন করার কোনো কুটকৌশল ফাঁদ তৈরি করে, কুটকৌশল আটে, যেন আমাকে অ্যারেস্ট করলে এবং আমাকে বন্দি করলে গণমানুষের পক্ষ থেকে, ইসলামী জনতার পক্ষ থেকে ব্যাপকভাবে কোনো ক্ষোভ না হয়, কোনো বিস্ফোরণ না ঘটে। সেই জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা এবং ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমার চরিত্র হননের ভয়ঙ্কর এক পরিকল্পনা, যেটা যুগে যুগে সকল স্বৈরাচারী অত্যাচারীদের সবচেয়ে বড় মানুষকে ঘায়েল করার, মানুষকে পর্যুদস্ত করার সবচেয়ে যে ঘৃণ্য হাতিয়ার, সেই হাতিয়ারটাই শেখ হাসিনা শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে প্রয়োগ করে। অন্য অনেকের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক জাল বিস্তার করে। তার মধ্যে বড় একটা ষড়যন্ত্র ছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুকে কেন্দ্র করে একটা হত্যা মামলা দায়ের করা, হত্যা মামলার নাটক সাজানো। সেই হত্যা মামলার মাধ্যমে আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ হেফাজতের অনেক নেতৃবৃন্দকে ওই হত্যা মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আর আমাকে তারা চিহ্নিত করে হেফাজতে ইসলামের মাঠ পর্যায়ের মানুষের মধ্যে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হিসেবে এবং জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত হিসেবে এবং তার মুখপাত্র হিসেবে আমাকেই প্রধান টার্গেটে তারা পরিণত করে। আমাকে একজন ইসলামিক লিডার হিসেবে, ইসলামিক লিডার অর্থ হলো যে ইসলামী জনতা বাংলাদেশের, সেই ইসলামী জনতাকে যেভাবে আমি উদ্বেলিত করি বা আমার ডাকে তারা যেভাবে আন্দোলিত হয় এবং তারা আমার ডাকে ইসলামী যে কোনো দাবি দাওয়া, দেশপ্রেমিক যে কোনো আন্দোলনে তারা বিপুলভাবে তাদের মধ্যে সাড়া জাগে এবং একটা জাগরণ তৈরি হয়। সেই জায়গাটা থেকেই আমি যেটা মনে করি যে অনেক একটা লং টার্ম প্ল্যান বিগত সরকারের ছিল। তারা 2019 সালের নির্বাচনের পরেই তাদের টার্গেটে ছিল 2024-এর নির্বাচন পাড়ি দেওয়া। সেই 2024-এর নির্বাচনের বৈতরণী পাড়ি দেওয়ার জন্য তারা অনেক আগে থেকে, 4-5 বছর আগে থেকেই তারা ছক আঁকা শুরু করে। সেই ছকের মধ্যে যেটা ছিল যে তারা বিএনপি এবং জামাতকে একভাবে ডিল করবে, তারা নির্বাচন পর্যন্ত তাদেরকে রাজপথে মোকাবেলা করবে, আর হেফাজতে ইসলাম সহ আলেমুল আমাদের যে শক্তি, ইসলামিক যে শক্তিটা হেফাজতের ডাকে 2013-তে মাঠে নেমেছিল, সেই শক্তিটা যেন কোনোভাবেই আর মাঠে নামার মতো কোনো পর্যায়ে না থাকে, সেটাকে তারা আগে থেকেই এই হেফাজতের সম্পূর্ণ শক্তিটাকে পর্যুদস্ত করে তাদের ফুল নিয়ন্ত্রণে এক ধরনের বস্তাবন্দি করে ফেলার মতো একটা পরিকল্পনা আটে। এবং সেই মহা পরিকল্পনার আলোকেই আমাকেই তারা প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং আমাকে অ্যারেস্ট করলে বিপুল মানুষের মধ্যে যেই প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা, যেটা ইতিমধ্যে এর পূর্বে কয়েকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে
যেমন ওই যে শাল্লা সুনামগঞ্জে একটা ঘটনাকে কেন্দ্র করে একজন হিন্দু যুবক আমার বিরুদ্ধে কোনো একটা সে ফেসবুক পোস্ট করেছে, এটা নিয়ে সেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া স্থানীয় জনসাধারণের মধ্যে, আরও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের কাছে এটা প্রতিভাত হয়েছে যে আমার প্রতি বাংলাদেশের ইয়াং জেনারেশন, একেবারে মাদ্রাসা, স্কুল, কলেজ, শ্রমজীবী সকল শ্রেণীর যুবকদের মধ্যে আমার একটা ব্যাপক ইনফ্লুয়েন্স আছে এবং আমার একটা জনপ্রিয়তা আছে এবং তারা আমার কথায় আন্দোলিত হয়, মাঠে নেমে আসে। এই জন্য এই তরুণ শক্তির থেকে আমাকে বিচ্ছিন্ন করাটা তাদের মূল টার্গেট পূরণ করার জন্য অপরিহার্য বিষয় ছিল। এই জন্যই তারা আমার এই যে জনতার মধ্যে যে আমার যে ভালোবাসা, এই জনপ্রিয়তা, এটা যেন কমে আসে, এটার জন্যই তারা আমার চরিত্র হননের পরিকল্পনাটা, যে এখানে এই পরিকল্পনাটা একটা মহাপরিকল্পনা ছিল। এই পরিকল্পনার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীর তার সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল, তার নেতৃত্ব ছিল এবং তারই নেতৃত্বে বাংলাদেশের সবগুলো গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, এই এসবি, তারপরে অন্যান্য আরও গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত ছিল বলে আমাদের কাছে যথেষ্ট বিশ্বাস করার মতো প্রমাণ আছে। বিশেষ করে ডিজিএফআই তো সরাসরি এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং তারা এখানে সরাসরি মাঠে এসে ভূমিকা পালন করেছে এবং ঘটনা ঘটার সাথে সাথেই তাদের পূর্ব পরিকল্পনায় ধাপে ধাপে মিডিয়াকেও তারা সঙ্গে নিয়েছে। তাদের ডিজিএফআই এবং এনএসআই এর অথবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যে মিডিয়াগুলো তাদের পারপাস সার্ভ করে থাকে, মুহূর্তের মধ্যে একই সাথে মাঠে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ঘাতানীক, তারা সবাই একসাথে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মিডিয়া, আওয়ামী মিডিয়া, বাকশালী মিডিয়া, সেটাও পরিপূর্ণ শক্তি নিয়ে একসাথে নেমেছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের সাথে যুক্ত ছিল বা তারাই মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। আর ওই একই ধারায় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সেই চরম বিশুদ্ধার তিনি করেছেন। তাদের মূল মুখ্য লক্ষ্য ছিল একটাই, সেটা হলো আমাকে যেন আর মানুষ ভালো না বাসে এবং আমার জন্য দেশে যেন তেমন কোনো বিক্ষোভ না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ বিক্ষোভ তো এরপরও তারা থামিয়ে রাখতে পারেনি, দমন করতে পারেনি। তাদের যেই সাজানো ষড়যন্ত্রের জাল ছিল, সেই জালটা প্রথমেই ছিন্ন হয়ে যায় এবং তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়ে যেইভাবে উপস্থিত সম্পূর্ণ অপরিকল্পিত অবস্থায় হাজার হাজার মানুষ চারিদিক থেকে পঙ্গপালের মতো ছুটে এসেছিল, তার মধ্য দিয়েই মূলত শেখ হাসিনার পরিকল্পনা প্রাথমিকভাবেই এটা মার খায়। এরপরে তারা আবার সেটাকে নানাভাবে মেরামত করে নানাভাবে তারা তাদের পরিকল্পনাকে ধাপে ধাপে অগ্রসর করে নিয়ে যায় এবং আমার উপর যেই খড়গ নেমে আসে, ইতিহাসের এক ভয়াবহতম খড়গ, আমার বিরুদ্ধে মামলার পরে মামলা দিতে থাকে। 40 দিনের বেশি আমি 40 দিন একাধারে রিমান্ড নির্যাতন আমাকে ভোগ করতে হয়। আর এই ইত্যবসরে আমার পুরা পরিবারের উপর দিয়ে চলে আর এক নির্যাতনের স্টিম রোলার। পরিবারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বাসা থেকে, তারপরে সেই অপহরণ করে নিয়ে সেখানে জিম্মি করে যা তা তাদেরকে দিয়ে বলানো হয়, মিডিয়া ট্রায়াল করানো হয়। অর্থাৎ বাংলাদেশের মানুষের সামনে আমাকে এবং আলেম সমাজকে তাদেরকে মানুষের সামনে তাদের চরিত্র হননের জন্য আলেম সমাজকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য মানে ওই ইতিহাসের এক জঘন্যতম বর্বরতা তারা পরিচালনা করে। আমার ওই মুহূর্তে তো আমার কাছে, আমি তখনও বুঝে সারি নাই যে তাদের ষড়যন্ত্রের মাত্রাটা এত গভীর এবং এত সুদূর প্রসারী। এটা বুঝতেও যথেষ্ট সময় লেগেছে, ষড়যন্ত্রের যে গভীরতাটা এবং মাত্রাটা, এবং তারা যে আমাদের বিষয়টাকে কতটা শক্তভাবে হ্যান্ডেল করছে এবং এটার সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের বহির্শক্তির কতটা গভীর সম্পর্ক, এটা বুঝতেও আমাদের যথেষ্ট সময় লেগেছে। আমার ধারণা ছিল যে তারা প্রাথমিকভাবে ওই সময়ের যে জাগরণ বা আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা ঠেকিয়ে দিয়েছে এবং সেই আন্দোলনের
প্রধান মুখ্য ভূমিকা পালনকারী হিসাবে আমাকে তারা ঘায়েল করেছে, এতেই মনে হয় তাদের পরিকল্পনা আপাতত সমাপ্ত। কিন্তু পরবর্তীতে দেখি যে না, তাদের পরিকল্পনাটাই ছিল আসলে 21 থেকে 24 পর্যন্ত সুবিস্তৃত এক পরিকল্পনা, এবং তারা আমাদেরকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে আমাদের হেফাজতে ইসলাম এবং আমাদের যে কওমি অঙ্গন আলেম সমাজ, এটা যেন কোনোভাবেই আর রাজপথে সংগঠিত হয়ে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাথা ব্যথার কারণ হতে না পারে, এটা ইনশিওর না হওয়া পর্যন্ত তারা এই বিষয়টাকে প্রলম্বিত করেছে, যার কারণে আমার জেল জীবন দীর্ঘায়িত হয়েছে। আর এই সময়টায় ট্রায়ালের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানিকর যে ভয়ঙ্কর যে মামলা আদালতে পরিচালনা করেছে, আদালতের বিচারক, আদালতের সম্পূর্ণ আয়োজন, এমনকি সেখানে যেন আমার মামলা পরিচালনার জন্য ভালো কোনো আইনজীবী যেন মামলা লড়তে না পারে, সেই আইনজীবীদেরকে ডিজিএফআইয়ের পক্ষ থেকে মারাত্মক ভীতি প্রদর্শন করা এবং তাদেরকে হুমকি প্রদান করা সহ যাবতীয় সমস্ত আয়োজন, এমনকি আদালতে দীর্ঘ অনেক দিন পর্যন্ত একেবারে সরাসরি গোয়েন্দা সংস্থার প্রভাবশালী লোকজন সেখানে উপস্থিত থেকে তারা এই বিষয়গুলো ইনশিওর করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে তাদের পরিকল্পনাটা ছিল লং টার্মের, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং 2024-এর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আমাদের এই অঙ্গনকে নিয়ে যা যা করতে হয় সম্পূর্ণটাই তাদের পরিকল্পনার মধ্যে ছিল এবং তারা বাস্তবায়ন করেছে ধাপে ধাপে। রাজনীতিতে আমার আগমন তো আসলে একদিনে না, ধাপে ধাপে। 35 বছরের আমার রাজনৈতিক ক্যারিয়ার। আমি সেই ছাত্র জীবন থেকে, যখন আমি উচ্চ মাধ্যমিকের ছাত্র, তখন থেকেই আমি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত। সেই রাজনীতি করতে করতে সাংগঠনিকভাবে পর্যায়ক্রমে অনেক বড় দায়িত্বে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। সেখান থেকেই দেশের জন্য এবং ইসলামের জন্য কল্যাণকর কিছু অভিপ্রায় থেকে আমার রাজনীতিতে আগমন, এবং সেই ধারাই এখনও আমি আমার রাজনৈতিক তৎপরতা পরিচালনা করতেছি। মাহফিলগুলোতে যেই মানুষজন আসে, আমরা বিশেষ করে আমি মাহফিল করি, আমি আলোচনা করি, আমার আলোচনার মুখ্য একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো যে আমার অডিয়েন্স যারা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ, তাদেরকে ইসলামী রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের মধ্যে ইসলামী রাজনৈতিক একটা সচেতনতা গড়ে তুলে তাদেরকে ইসলামী রাজনীতির ব্যাপারে সক্রিয় একটা ভূমিকার জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার একটা আহ্বান আমার আলোচনার মধ্যে থাকে। কাজে আমি যখন আলোচক, তখনও আমি আসলে মূলত একজন রাজনীতিবিদ। সেই জায়গাটা থেকে আমি আলোচনা করি। মানুষ রাজনীতিতে যার যেই পরিমাণ মানুষ মাহফিল শুনে, আলোচনা শুনে, সেই পরিমাণ মানুষ আসলে ভোট দেয় কিনা, এটা একটা প্রশ্ন। সেই জায়গা থেকে আসলে যেটা বিষয়, বাংলাদেশের অতীতের যে রাজনীতির ধারাবাহিকতা, সেই রাজনীতির ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিটা দুইটা বড় বড় মারাত্মক যে এই কলুষতা, দুইটা মারাত্মক কলুষতার দ্বারা বাংলাদেশের রাজনীতি কলুষিত। তার প্রথমটা হলো পেশি শক্তি এবং গুন্ডাতন্ত্র, আর দ্বিতীয়টা হলো দুর্নীতি এবং কালো টাকা। তো এই যে কালো টাকা এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার মতো সামর্থ্য, আর আরেকটা হলো যে বিপুল পরিমাণ পেশি শক্তি এবং সন্ত্রাস করার সক্ষমতা। বাংলাদেশের বিগত দিনের রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে যার অনেক টাকা নেই তার জন্য নির্বাচন মানায় না। এটা মানুষ নিজের অজান্তেই মানুষের মধ্যে এই ধরনের একটা মানসিকতা, একটা পারসেপশন, এটা সেট হয়ে গেছে অটোমেটিক্যালি। আর সেই সাথে মানুষ যদি সন্ত্রাস করতে না পারে, গুন্ডাপান্ডা পালতে না পারে, প্রতিপক্ষের সাথে লড়াই করে, সশস্ত্র লড়াই করে যদি মাঠে টিকে থাকতে না পারে, মানুষ তাকে নেতৃত্বের জন্য যোগ্য মনে করে না। এরকম একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে আছে। তো স্বাভাবিকভাবে যারা আমাদের মতো, আমরা যেই রাজনীতিটা করি, সেই রাজনীতিতে আমাদের এই দুটো উপকরণ থাকে না, নাই। আমাদের কারো কাছেই সেই বিপুল পরিমাণ সম্পদ নাই যেতে আমরা একটা নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করতে পারবো,
অথবা আমাদের কাছে সেই সন্ত্রাস এবং পেশিশক্তি প্রয়োগ করার মতো বল নেই, যার কারণে মানুষ এই যে পারসেপশনটা মানুষের মধ্যে তার অজান্তেই সেট হয়ে আছে, মানুষ আমাদেরকে বা আমাদের আলেমুল আমাদেরকে নির্বাচন করার উপযোগী মানুষ বিবেচনা করে না। এটা ছিল এতদিন পর্যন্ত চলে আসা বাংলাদেশের রাজনৈতিক হালচাল। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে মানুষের পারসেপশনটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। 24-এর বিপ্লব এমন জনশক্তির নেতৃত্বে হয়েছে যাদের কাছে এই দুটোর কোনোটাই ছিল না। অর্থাৎ তাদের কাছে তারা কালো টাকা এবং এই অনেক সম্পদেরও মালিক না, এবং তারা সন্ত্রাস এবং এই পেশিশক্তিরও অধিকারী না। তাদের একটা জিনিস, একটা প্ল্যানিং এবং গোটা জাতিকে জাগ্রত করে জাতিকে একদিকে ধাবিত করার একটা ইনফ্লুয়েন্সিং পাওয়ার। তাই মনে করি 24-এ যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণের মাধ্যমে মানুষের বাংলাদেশের রাজনৈতিক পারসেপশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। যার কারণে মানুষ এখন যেই জিনিসটাকে আগে মানুষ নেতৃত্বের কোয়ালিটি মনে করত, এখন বিপুল পরিমাণ মানুষ সেই বিষয়গুলোকেই বাংলাদেশের আগামী নেতৃত্বের জন্য প্রতিবন্ধক মনে করতে শুরু করেছে। এবং এটাই হলো আমি মনে করি বাংলাদেশের রাজনীতির গুণগত সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা। এখন মানুষ কালো টাকার মালিক এবং সন্ত্রাস এবং গুন্ডামির সক্ষমতা যার আছে, তাকে সাধারণভাবেই মানুষ বাংলাদেশের আগামী নেতৃত্বের উপযোগী মনে করছে না। আমি আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার নির্বাচনের আসন এলাকায়, আমার সংসদীয় আসনের এলাকায় যে কাজগুলো প্রথমেই যেগুলোর দিকে ফোকাস করব, প্রথম তো হলো সন্ত্রাস এবং চাঁদাবাজি, এটাকে নিয়ন্ত্রণ করে এই অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেককেই নিয়মিত চাঁদা গুনতে হয়। এবং এই এলাকায় ডেভেলপিং একটা এরিয়া, এখানে বিপুল পরিমাণ নতুন এলাকা আবাদ হচ্ছে, যেখানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, অনেক হাউজিং। বাড়ি করতে হলেই মোটা অঙ্কের চাঁদা গুনতে হচ্ছে। এটা যেন না করতে হয়, এটা দ্রুত একটা ব্যবস্থা এবং এই চাঁদাবাজির দৌরাত্মের মুখে দাঁড়িয়ে আমি আমার এলাকার ব্যবসায়ী এবং অন্যান্য জনসাধারণকে এর থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় হলো, আমার এই মোহাম্মদপুরে অনেকগুলো বিহারি ক্যাম্প সহ অনেকগুলো ক্যাম্প আছে এবং বিশাল নিম্নবিত্তের একটা বস্তি অঞ্চলের বসবাস ব্যাপক মানুষের, এই অঞ্চলগুলিকে কেন্দ্র করে ব্যাপকভাবে মাদকের একটা সাম্রাজ্য গড়ে উঠেছে। তো এই মাদকের সাথে অনেক রাঘব বোয়ালদের সম্পৃক্ততা মাদক ব্যবসার সাথে। তো এটাকে নিয়ন্ত্রণ করে এই মাদকের মাধ্যমে যেই সমাজ কলুষিত হওয়ার বহুবিধ যে সংকট তৈরি হয়, এখান থেকেই আমাদের কিশোর গ্যাং নামক নতুন ত্রাস তৈরি হয়েছে। মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করা, এটা হবে আমার দ্বিতীয় টার্গেট। আর 3 নম্বর হবে যেটা, যে মোহাম্মদপুরে নাগরিক সুবিধা, বেশ কিছু নাগরিক সুবিধার অপ্রতুলতা রয়েছে। এগুলো যদি আমরা পদক্ষেপ নিতে পারি, তাহলে অল্প একটু আয়োজনের মাধ্যমেই বেশ কিছু নাগরিক সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি। যেরকম যানজট নিরসন করা, রাস্তাঘাট মেরামত করা, তারপরে নতুন এলাকাগুলোতে সুয়ারেজ লাইন নির্মাণ করা, তারপরে সেখানে রাস্তাঘাটে যে ল্যাম্পপোস্ট স্থাপন করা, সেখানে সড়ক বাতি প্রজ্বলন করা, খালগুলোকে উদ্ধার করা, এই জাতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু কাজ রয়েছে। অর্থাৎ নাগরিক সুবিধা বৃদ্ধি করার, মানুষের দৈনন্দিন জীবনে ঘরের মহিলাদের জন্য ভয়াবহ এক সংকট হলো গ্যাস। এটা লাইনের গ্যাস এবং সিলিন্ডার গ্যাসকে কেন্দ্র করে এই জাতীয় যে বিষয়। তারপর বিহারি ক্যাম্পগুলোতে মানবেতর জীবন যাপন করছে বহু মানুষ, হাজার হাজার মানুষ, 50-60 হাজার মানুষ। এই মানুষগুলোর জন্য মানবিক জীবন যাপন করা, ন্যূনতম আয়োজন এগুলো করা, যেরকম তাদের সেখানে বিদ্যুতের লাইন এবং পানির লাইনের একটা আয়োজন করা, সুন্দর পানির ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। আমি এখানকার স্থানীয় না, এই কথা যে বলেছে, এই বলাটা তার জন্য বুমেরাং হয়েছে। কারণ মোহাম্মদপুরের মানুষ সবাই জানে এবং এটা একেবারে দিবালোকের মতো পরিষ্কার একটা ব্যাপার
40 বছর ধরে আমি মোহাম্মদপুরে আছি এবং মোহাম্মদপুরেই আমার বাসা বাড়ি সব মোহাম্মদপুরেই আমাদের সকল প্রতিষ্ঠান। কাজেই মোহাম্মদপুরের প্রতিটি মানুষ জানে, বহুদিন ধরেই জানে যে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে আমরা একাকার হয়েই আছি। এখানকারই আমি স্থানীয় মানুষ। কাজেই যিনি মোহাম্মদপুরের বাইরে থেকে এসে বহিরাগত, তিনি তার নিজের পরিচয়কে ঢাকবার জন্য উল্টো আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করেছে। এটা তার জন্য বুমেরাং হয়েছে। মোহাম্মদপুরের মানুষ জানে এই কথাটা। বাকি এখানে আমার নির্বাচনী প্রচারণায় বেশ কিছু মাদ্রাসার ছাত্র অথবা ধর্মীয় অঙ্গনের লোকজন এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করার যে অভিযোগ বা এটার যে একটা বক্তব্য, সেই ক্ষেত্রে আমার বক্তব্য দুইটা। একটা তো হলো যে দেখেন, আমি যেহেতু একজন আলেম মানুষ, তো আমার নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করে এর মধ্যে অনেক আছে এলাকার যুব সমাজ। তো এই যুবকরাও যখন আমার নির্বাচনী ক্যাম্পেইনে আসে, তারা দেখা যায় মনে করে যে আমার সাথে আসতেছে, এটা জুমার নামাজের দিন যেরকম সবাই মুসল্লি সেজেই বা মুসল্লির একজন পাঞ্জাবি টুপি পরেই মানুষ নামাজ পড়তে যায়, তো আমার নির্বাচনী ক্যাম্পেইনেও সাধারণ যুবকরাও তারাও পাঞ্জাবি টুপি পরে আমার সাথে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। তো তাদেরকেও মিডিয়াতে দেখতে অনেকটা ছাত্রের মতো মনে হয়, মাদ্রাসা ছাত্রের মতো। মাদ্রাসার ছাত্ররাও আছে। মাদ্রাসার ছাত্ররা যে একনিষ্ঠতার সাথে তারা বিনামূল্যে যে সার্ভিসটা দেয়, তো সচরাচর অন্যান্য জনগণ তারা অতটা নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহজ না। আমরা যেহেতু স্বেচ্ছাসেবামূলক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি, এখানে আমি কোনো ভাড়াটিয়া লোক নিয়োগ দেই নেই বা টাকা দিয়ে কাউকে প্রচারণার কাজে আমরা ব্যবহার করি না। সেই কারণে আমাদের সকল কর্মী তারা স্বেচ্ছাসেবী সবাই। শুরুটা হয়েছে ওই যে ববি হাজ্জাজ সাহেব খুব আক্রমণাত্মক ভাষায় আমার ব্যাপারে খুবই আপত্তিকর কিছু ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন। তুই বলে আমাকে মারাত্মকভাবে আক্রমণ করেছেন এবং তার যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটাকে ঢাকার জন্য তিনি তো আসলে মোহাম্মদপুরের প্রতিনিধি হওয়ার মতো মোহাম্মদপুরের স্থানীয় কোনো ব্যক্তি না। তিনি যে তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সবটাই মোহাম্মদপুরের বাইরে। তো সেই জায়গাটা থেকে তার বিরুদ্ধে সেই প্রশ্নগুলো এলাকার মানুষজন করে। এমনকি খোদ বিএনপির মধ্যে এটা নিয়ে চরম অসন্তোষ আছে। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা 15 বছর জেল জুলুম খেটেছে, নির্যাতন সহ্য করেছে এবং তারা তো পাওয়ার পলিটিক্স করে, তাদের একটা স্বপ্ন ছিল, আশা ছিল যে নির্বাচন আসলে তারা প্রার্থী হবে। কিন্তু তাদের সকলকে বঞ্চিত করে যখন সে বাইরে থেকে এসে এখানে তাকে প্রার্থী দেওয়া হলো, সবচেয়ে বেশি ক্ষোভ তো বিএনপি সংগঠনের মধ্যে। এই ক্ষোভগুলো যখন প্রকাশ ঘটেছে, তখন সে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং আমার বিরুদ্ধে সেই সকল কথাবার্তা বলে মাঠকে উত্তপ্ত করেছে। এবং আমাকে যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, স্বাভাবিকভাবেই তাদের সকলের মনে আঘাত লেগেছে এবং তখন তারাও এর বিরুদ্ধে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ থেকেই আমি মনে করি যে মাঠে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। এবং সে যেহেতু বরাবর নানা ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে, তো আমরাও নির্বাচনী আচরণবিধিগুলো যেন লঙ্ঘিত না হয় সেই ব্যাপারে মিডিয়ায় এবং নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। এইসব কারণে হয়তো কিছুটা উত্তাপ ছড়িয়েছে। আমি 3টা কারণে জাতীয় সংসদে আমাকে নির্বাচিত করার জন্য আমার ভোটারদেরকে আমি আহ্বান জানাবো। প্রথম কথা হলো, আমি কোরআনের একজন ধারক। আমি নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কিছু কথা উত্থাপন করতে চাই। যারা মনে করে যে হ্যাঁ, জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কিছু কথা আলোচিত হওয়া প্রয়োজন, উচ্চারিত হওয়া প্রয়োজন, তারা যেন আমাকে সেই জন্য প্রতিনিধি নিযুক্ত করেন। তৃতীয় হলো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সক্ষমতা দিয়েছেন তার মাধ্যমে আমি বাংলাদেশের রাজনীতিকে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করার জিহাদে অবতীর্ণ হয়েছি। যারা মনে করে যে বাংলাদেশের রাজনীতি সন্ত্রাস এবং পেশিশক্তি মুক্ত হওয়া দরকার এবং দুর্নীতি ও লুটপাটতন্ত্র মুক্ত হওয়া দরকার, তারা যেন আমাকে নির্বাচিত করে। আর তৃতীয়ত, মোহাম্মদপুরকে আমি সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, মাদক কারবারি এবং অন্যায় ক্রাইম জোন হিসেবে যে মোহাম্মদপুরের একটা পরিচিতি ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমি মোহাম্মদপুরকে
এবং এই বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর, ঢাকা 13 এই এলাকাটাকে আমি একটি সুন্দর, সমৃদ্ধ, শান্তির এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যাদের এইটা কামনা তারা যেন আমাকে নির্বাচিত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।